রাতভর ডিবি হেফাজতে কোটা আন্দোলনের আরও 2 সমন্বয়ক। আগে নেয়া 3 জনকেও করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। অপরাধের প্রমাণ পেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের কাছে জিজ্ঞাসা যে তোমরা কোটা আন্দোলনে গিয়েছো, কোটা আন্দোলনের পরে এই সহিংস আন্দোলনটা কেন করলা? কে তোমাদের মদত দিয়েছে? কে তোমাদেরকে অর্থ দিয়েছে? ঢাকাসহ 4 জেলায় আরও 2 ঘন্টা বাড়ল কারফিউ শিথিলের সময়। আজ থেকে 3 দিন সরকারি বেসরকারি অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা। ব্যাংক লেনদেন 10টা থেকে 3টা পর্যন্ত। ইন্টারনেট বন্ধে টালমাটাল দেশের ই কমার্স খাত, দৈনিক ক্ষতি 120 কোটি বলছে এই ক্যাম্প। ফেসবুক না চলায় বিপাকে 5 লাখ ক্ষুদ্র উদ্যোক্তা, পাশে দাঁড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। ভোরের সময়ের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। কোটা সংস্কার আন্দোলনের আরও 2 সমন্বয়ককে নেওয়া হলো ডিবি কার্যালয়ে। এই নিয়ে সংখ্যা দাঁড়ালো 5। নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাম্প্রতিক ঘটনা জানতে জিজ্ঞাসাবাদ করা হবে জানিয়েছে কর্তৃপক্ষ। ব্যক্তিগত নিরাপত্তা ও সাম্প্রতিক ঘটনার অনুসন্ধানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে নেওয়া হয়েছে ডিবি হেফাজতে। শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে পুলিশ। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে শুক্রবার রাতে পুলিশ হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ নিয়ে 5 সমন্বয়ককে হেফাজতে নিয়েছে তারা। পুলিশের দাবি, সমন্বয়কারীদের পরিবারের সদস্যরা নিরাপত্তা সংকটে ভুগছিলেন, তাই নিরাপত্তা নিশ্চিতে ডিবিতে আনা হয়েছে। বিভিন্ন জায়গাগুলিতে তারা ফেসবুকে তারা নিরাপত্তাহীনতার কথা বলছিলেন। এটা আমাদের দায়িত্ব, তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ। কোটা সংস্কার আন্দোলনের নেতাদের সাথে অন্যান্য নেতৃবৃন্দের, বিশেষ করে মিয়া গোলাম পারোয়ার, তারপরে নুরু সহ অন্যান্য নেতৃবৃন্দের কী কথা হয়েছে, এটা একটু আমরা জানতে চাওয়ার জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। পুলিশ জানায়, ভিপি নূর সহ জামাত নেতাদের জিজ্ঞাসাবাদে সমন্বয়কারীদের সঙ্গে তাদের যোগাযোগের বিষয়টি স্বীকার করেছেন তারা। ভিপি নূরের জবানবন্দির ভিত্তিতে আন্দোলনের সময় তাকে 4 লাখ টাকা দেয়া এক নেতাকেও গ্রেফতার করেছে পুলিশ। নুরু একটা কথা স্বীকার করেছেন আমাদের কাছে, তাকে এই আন্দোলন চলাকালীন সময়ে একজন নেতা তাকে 4 লক্ষ টাকা দিয়েছেন। আমরা সেই নেতাকেও ডেকে এনেছি, সেই নেতা বলছে হ্যাঁ আমি দিয়েছি। এখন বাকিটা কী জন্য দিয়েছেন এটা আমরা সমন্বয়কারীদের সাথে তো নুরুর আমরা ডিজিটাল প্রুফই পেয়েছি। আমরা এ বিষয়ে তদন্ত এখনো চলছে বলে জানান অতিরিক্ত কমিশনার মনির হোসাইন। সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ককে জিজ্ঞাসাবাদে অপরাধের প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শনিবার রাতে এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, এই আন্দোলনের পেছনে কেউ ছিল কিনা সব খতিয়ে দেখা হবে। এদিকে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত ঢাকা সহ 4 জেলায় সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলেও জানিয়েছেন মন্ত্রী। ছিল না, একদম আমরা আবারও স্পষ্ট করছি, পুনরাবৃত্তি করছি। একদিনের ব্যবধানে কোটা সংস্কার আন্দোলনের আরও 2 সমন্বয়ককে হেফাজতে নেয়ার কথা জানালো ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। সংস্থাটির দাবি, আগের 3 জনের মতো এ 2 জনকেও নিরাপত্তা দিতে আনা হয়েছে কার্যালয়ে। শনিবার রাতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষেও উঠল হেফাজতে নেয়ার প্রসঙ্গটি। দ্রুত আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আন্দোলনকে যারা নাশকতার দিকে নিয়ে গেছে তারা কেউ সহিংসতার দায় এড়াতে পারে না। তাদেরকে উইথড্র করার জন্য অনুরোধ করব। এই দায় দায়িত্ব কিন্তু তারা যদি এটা উইথড্র না করেন, তারা এই দায় দায়িত্ব এড়াতে পারবেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ককে ডিবি হেফাজতে নেয়ার কারণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। এতে উঠে আসে, আন্দোলনের পেছনে অন্য কেউ ছিল কিনা সে বিষয়ে খতিয়ে দেখতেই জিজ্ঞাসাবাদ চলছে। অপরাধমূলক কিছুর প্রমাণ পাওয়া গেলে সমন্বয়কারীদের বিরুদ্ধে নেওয়া হতে পারে আইনি ব্যবস্থাও। তাদের কাছে জিজ্ঞাসা যে তোমরা কোটা আন্দোলনে গিয়েছো, কোটা আন্দোলনের পরে এই সহিংস আন্দোলনটা কেন করলা? কে তোমাদের মদত দিয়েছে? কে তোমাদেরকে অর্থ দিয়েছে? কে তোমাদেরকে এই আন্দোলনে ঠেলে দিল? তারা কিছু যদি করে থাকেন, তারা যদি এই অগ্নিসংযোগের সঙ্গে থাকেন, হত্যার সঙ্গে সংযোগ থাকেন, তাহলে সেটা কি দায় দায়িত্ব তাদের? এটা তো আপনাদের কাছেই আমি জিজ্ঞাসা করি, তাহলে কি হবে? তারা এইগুলি প্রমাণ হলেই হবে, এইগুলি তো প্রমাণের আগে কিছু হবে না।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় কারফিউ সময়সীমা কিছুটা শিথিল করেছে সরকার। রবি থেকে মঙ্গলবার পর্যন্ত ঢাকা সহ 4 জেলায় কারফিউ শিথিল থাকবে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। কারফিউ শিথিল থাকবে সকাল 7টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত। দেশের বাকি জেলাগুলোতে কারফিউ শিথিলের সময়সীমা নির্ধারণ করবে স্থানীয় প্রশাসন। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি বেসরকারি অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। শনিবার বিকেলে সাংবাদিকদের এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। রবিবার, পরশু সোমবার এবং তারপরের দিন মঙ্গলবার অর্থাৎ 28, 29, 30 এই 3 দিন অফিস শুরু হবে সকাল 9টা এবং শেষ হবে বিকাল 3টায়। এই উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করেই কিন্তু আমরা সেটি করছি। কারফিউ শিথিলতার যে বিষয়টি থাকে, নিরাপত্তার যে বিষয়টি থাকে, পরিবেশ স্বাভাবিককরণের একটা বিষয় আছে, তো সব কিছু বিবেচনা করেই কিন্তু আমরা সে অফিস টাইমটি করছি। তো সেক্ষেত্রে আমরা আগামী 3 দিন করব, তারপরে হয়তো আমরা পরবর্তী নির্দেশনা পেলে তখন আমরা বাকিটা আমরা জানাতে পারবো। নাশকতার আগে 18 জুলাই 1 লাখ নতুন সিম যুক্ত হয় ঢাকার নেটওয়ার্কে। সেদিন রাতেই হামলা হয় সেতু ভবন, বিটিভি, মেট্রো রেল, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন সহ সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায়। এ তথ্য জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নেটওয়ার্ক বন্ধ নিয়ে বিদেশে বসে অপপ্রচার চালানো হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া 2-1 দিনের মধ্যে চালু হবে মোবাইল ডেটা। শনিবার সজীবদের জয়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানালেন, গেল 18 জুলাই বিভিন্ন স্থাপনায় হামলার জন্য 1 লাখ নতুন সিম কার্ডধারী বিভিন্ন স্থান থেকে ঢাকায় প্রবেশ করে। সেদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত চালানো হয় ধ্বংসযজ্ঞ। প্রায় 50,000 থেকে 1 লক্ষ নতুন সিম কার্ডের আবির্ভাব ঘটে। এগুলোর তথ্য উপাত্ত এবং সূত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বিএনপি, ছাত্রদল, জামাত এবং শিবিরের চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসীরা এই কয়েকদিন ঢাকামুখী ছিল। প্রতিমন্ত্রী দাবি করেন সরকার ইন্টারনেট বন্ধ করেনি, অথচ এ বিষয়টি নিয়ে বিদেশে বসে অপপ্রচার চলছে। আন্তর্জাতিক পর্যায়ে বিএনপি, জামাত তারা অপপ্রচার করছে। সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি। ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল অধিকাংশ জায়গায় যখন এই ডেটা সেন্টার 3টা নন ফাংশনাল হয়েছে। এদিকে মোবাইলে 4G সেবা চালু করতে রোববার অপারেটরদের সঙ্গে বৈঠকে বসবে বিটিআরসি। বৈঠকের দিন রাতে অথবা সোমবার চালু হতে পারে 4G সেবা। প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশে টানা কয়েকদিন ইন্টারনেট বন্ধ থাকায় ই কমার্স ব্যবসায়ীদের দৈনিক ক্ষতির পরিমাণ ঠেকেছে 120 কোটি টাকায়। এছাড়া 10 দিন ধরে ফেসবুক বন্ধ থাকায় বিপাকে পড়েছেন 5 লাখের বেশি উদ্যোক্তা। ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইক্যাব বলছে, শুধু ফেসবুক পেজ নির্ভর 50 থেকে 60 হাজার উদ্যোক্তার দিনে ক্ষতি হচ্ছে প্রায় 25 কোটি টাকা। ব্যবসা হারিয়ে ফেলা এসব ক্ষুদ্র উদ্যোক্তার পাশে দাঁড়াতে সরকারকে পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। আলতাফ হোসেনের রিপোর্টে বিস্তারিত। 2 বছর ধরে এফ কমার্স মানে ফেসবুকে পেজ খুলে ব্যবসা করে আসছেন শিরিনা আক্তার। দৈনিক 4 থেকে 5 হাজার পোশাক বিক্রি করে যা আয় হতো তা দিয়ে মিটত সংসারের বাড়তি খরচ। কিন্তু সম্প্রতি ছাত্র আন্দোলনকে উস্কে দিয়ে চালানো নাশকতা ও অগ্নিযোগে ইন্টারনেট সেবা বন্ধ হলে বন্ধ হয়ে যায় তার আয়ের পথও। সাধারণত ভিডিও দিয়ে রিলস করে আপলোড দিয়ে দৃষ্টি আকর্ষণ করি, এটা করতে পারছি না। 10 দিনে অন্তত মিনিমাম আমার 30টা বা 40টা ড্রেস চলে যেত, সেটা এখন যাচ্ছে না। ড্রেসটা ঘরে থেকেই যাচ্ছে। ফেসবুক ছাড়া আমাদের এই ক্ষতিটা পোষানো যাবে না। শুধু ফেসবুক ব্যবহার করে পণ্যের প্রচার করা নিতাই সরকারের ই কমার্স ব্যবসায় প্রতিদিনের 1.5 লাখ টাকার অর্ডার নেমেছে 10 থেকে 15 হাজার টাকায়। তার মতোই ব্যাপক ছন্দপতন হয়েছে আলাউদ্দিনের অনলাইন ব্যবসায়। যেখানে আমাদের হচ্ছে প্রতিদিন আমরা 150 থেকে 200 অর্ডার আমরা প্রসেস করি, ওইখানে আমাদের মানে 5 থেকে 7টা অর্ডার আমরা প্রসেস করতে পারতেছি না। মানসিকভাবে আমি বিপর্যস্ত হয়ে গেছি। এবং আমার টিম 100% সেল আমি বলতে পারি ফেসবুকে ক্ষতি হইতো, এটা এখন 95% নাই। ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইক্যাব বলছে, গত 10 দিন ধরে ফেসবুক বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন 5 লাখের বেশি অনলাইন ভিত্তিক উদ্যোক্তা। যেখানে ই কমার্স ব্যবসায়ীদের দৈনিক ক্ষতির পরিমাণ ঠেকেছে 120 কোটি টাকায়। আর শুধু ফেসবুক পেজ নির্ভর 50 থেকে 60 হাজার উদ্যোক্তাদের দিনে ক্ষতি হচ্ছে প্রায় 25 কোটি টাকা। কিছু ক্ষুদ্র উদ্যোক্তা যারা একেবারে কম পুঁজি নিয়ে শুরু করছে তারা কিছু ঝরে পড়ে যাবে। এটা যদি কন্টিনিউ করে নতুন করে এখানে আসতে চাচ্ছে তারা একটু পিছু হটবে। বিদেশি বিনিয়োগকারী যারা হয়তো বিনিয়োগ
নিয়োগ করার কথা ভাবছে, সেই জায়গাটাতে আমরা বড় একটা ধাক্কা খাবো। ক্ষতির মুখে পড়া ক্ষুদ্র উদ্যোক্তাদের ঝরে পড়া ঠেকাতে আর্থিক সুবিধা দেওয়ার পাশাপাশি সরকারকে নতুন কর্মকৌশল সাজানোর তাগিদ অর্থনীতিবিদদের। অচল অবস্থা খুব বেশি দিনের নয়, কিন্তু যতটুকু ক্ষতি হয়েছে সেটা কিন্তু ব্যাপক। তারা এমনিতেই হয়তো অল্প পুঁজিতে ব্যবসা করেন এবং এদের মধ্যে অনেকেই কিন্তু বসে গেছেন ইতিমধ্যে। তার কারণ 8-10 দিন যদি তারা ব্যবসা করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু আর ব্যবসা নিয়ে আর ঘুরে দাঁড়ানো তাদের জন্য অত্যন্ত কঠিন। ধীরে ধীরে ওয়েবসাইট ভিত্তিক ই কমার্স বিজনেস চালু হতে শুরু করলেও কবে নাগাদ আবার ফিরবে এফ কমার্স, সে অপেক্ষায় উদ্যোক্তারা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। অর্থনীতি পঙ্গু করে আবারও ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই কি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে? এমন প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বললেন, এর বিচার দেশবাসীকেই করতে হবে। শনিবার সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে গিয়ে একথা বলেন তিনি। শেখ হাসিনার প্রশ্ন, এত পরিবারের ক্ষতির দায় কে নেবে? পরে বনানীতে সেতু ভবন, এক্সপ্রেসওয়ে টোল প্লাজা এবং মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। রোগী পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমে কথা বলতে গিয়ে অনেকটাই বাকরুদ্ধ সরকার প্রধান। বলেন, জানমালের এত অপূরণীয় ক্ষতির উদ্দেশ্য কি? এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। মানুষের ভাগ্য ফেরানোই কি কাল হলো? অর্থনীতি ধ্বংস করে আবারও পরনির্ভরশীলতার জন্যই কি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র হলো? প্রশ্ন প্রধানমন্ত্রীর। আমার কি এটাই অপরাধ যে আমি মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি, আর সেই জায়গাগুলিকে হামলা করতে হবে? এই আন্দোলন হবে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? তাদের বিচার দেশের মানুষকেই করতে হবে। শেখ হাসিনা জানান, আহতদের সুস্থ জীবনে ফেরানো সরকারের দায়িত্ব। পা হারিয়েছে বা হাত হারিয়েছে, আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে। ব্যর্থতা ঢাকতে বিএনপির উপর সহিংসতার দায় চাপানো হচ্ছে বলে দাবি বিএনপির। দলটির আইনজীবী নেতারা বলছেন, কোটা আন্দোলন ঘিরে নজিরবিহীন নাশকতার মামলায় গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া নেতাকর্মীরা। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, সহিংসতায় উস্কানি এবং ইন্ধনের সুনির্দিষ্ট অভিযোগেই গ্রেফতার করা হচ্ছে। আফজাল হোসেনের রিপোর্ট। দেশে গ্রেফতারের সংখ্যা প্রায় ৩,০০০। 11 দিন ধরে তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। নেতাকর্মীদের আনাগোনাও নেই নয়াপল্টনে। 28 অক্টোবরের পর কোটা আন্দোলন নিয়ে চাপে বিএনপি। দলটির আইনজীবী নেতারা বলছেন, ব্যর্থতা ঢাকতে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার দায় চাপানো হচ্ছে বিএনপির উপর। বিএনপি শুধু নৈতিকভাবে সাপোর্ট দিচ্ছে আন্দোলনকারীদেরকে। নৈতিক সাপোর্টের জন্য এখন যারা এখন বিএনপি ঘটনাগুনাই সব বিএনপি করছে বলে ব্যান্ড করতেছে। তাই মনে করি সরকার সব কৌশল না করে উচিত পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা এবং সত্য ঘটনাটাই বলা, এবং যারা এই নির্দ্বিধায় পাইকারি অ্যারেস্ট করছেন, হোলসেল অ্যারেস্ট করছেন, ওদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। সাম্প্রতিক সহিংসতায় মেট্রো রেল সহ ক্ষতিগ্রস্ত যোগাযোগ অবকাঠামো ফের কবে নাগাদ চালু হবে তা এখনই জানাতে পারছেন না সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সকালে সেতু ভবন পরিদর্শনের পর সাংবাদিকদের একথা জানান তিনি। কোটা আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপ দিয়ে বিএনপি জামায়াত নাশকতা চালিয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। মেট্রো রেলের কাজীপাড়া মিরপুর 10 এটা 1 বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছে। মেট্রো রেল এমনি চলাচল কবে থেকে ওই দুইটা স্টেশন, সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন ওই সিদ্ধান্তের উপরেই আমরা পর্যায়ক্রমে যেখানে যা করার সেটা করব। তিনি সব কিছুই গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। কী অবস্থা, কোনটা কখন চালু করা যাবে আমি এই মুহূর্তে বলতে পারছি না। আন্দোলন আর অস্থিরতায় স্থগিত হয়েছে এইচএসসির 8টি পরীক্ষা। নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না একাদশ শ্রেণীর ক্লাসও। শিক্ষার্থী অভিভাবকের কপালে দুশ্চিন্তার ভাঁজ। শিক্ষা বোর্ড বলছে, 11 আগস্টের পর নতুন সূচিতে শুরু হবে স্থগিত পরীক্ষা। দ্রুত ভর্তি প্রক্রিয়া শেষে 6 আগস্ট থেকে শুরু হবে একাদশ শ্রেণীর ক্লাস। শাকির আহমেদের রিপোর্ট।
জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত চলমান এইচএসসি ও সমমানের 8টি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এপ্রিলের এইচএসসি পরীক্ষা এবার শুরু হয়েছে জুনের শেষে। তার উপর 1 মাস পেরিয়ে গেলেও এখনও অধিকাংশ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তাহলে কবে শেষ হবে পরীক্ষা? আমরা কি রেখে কি পড়মু কিছু বুঝতেছি না। এখন আমাদের অনেকগুলো সাবজেক্ট বাকি রয়েছে। রুটিন চেঞ্জ হয়ে যেতেছে বারবার, তাই দুশ্চিন্তা হইতেছে। যতই দূরত্ব সম্ভব এটা যেন তাড়াতাড়ি শেষ হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলছেন, 11 আগস্টের পর ক্রমান্বয়ে অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া পরীক্ষাগুলো। নতুন করে 8টি পরীক্ষা নেয়ায় সময় লাগবে, ফলে ফলাফল প্রকাশেও দেরি হবে। যে রুটিন আছে সেই রুটিনে 11 আগস্ট পর্যন্ত আমাদের তত্ত্বীয় পরীক্ষা হওয়ার শেষ দিন ছিল। সবগুলো পরীক্ষার আমরা 11 আগস্টের পরে আমরা নতুন সময়সূচি ঘোষণা করব। এদিকে 30 জুলাই নতুন শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও এখনও ভর্তি প্রক্রিয়ায় সম্পন্ন হয়নি। তাই 6 আগস্ট থেকে ক্লাস শুরুর পরিকল্পনা করছে শিক্ষা বোর্ড। আমরা 1 আগস্ট পর্যন্ত আমাদের এই ভর্তির কার্যক্রমটা রেখেছি, পাশাপাশি আমরা ক্লাস শুরুর তারিখ দিয়েছি 6 আগস্ট। আন্দোলন কর্মসূচি দেওয়ার আগে সংশ্লিষ্টদের লাখ লাখ শিক্ষার্থীর সঙ্গে সম্পৃক্ত এসব পাবলিক পরীক্ষার বিষয়টি বিবেচনায় রাখার অনুরোধ কর্তৃপক্ষের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন, ফেরত দেওয়া হবে আগাম টিকিটের টাকা, এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী। সাম্প্রতিক নাশকতায় রেলের 22 কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। হাজারো যাত্রীর পদচারণায় মুখর কমলাপুর রেলওয়ে স্টেশন এখন একেবারেই নীরব। নেই ট্রেনের হুইসেল, ট্রেন ধরার তাড়া। স্টেশনের বিশাল এলাকা জুড়ে পিনপতন, নীরবতা। তবে শনিবার দুপুরে আন্তঃদেশীয় ট্রেনের টিকিট বিক্রি কাউন্টারের সামনে লম্বা লাইন। যারা ভারতগামী ট্রেনের আগাম টিকিট ক্রয় করে যাত্রা করতে পারেননি তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। দেশের অবস্থা খারাপ দেখে আমি ভাবলাম ওটা ক্যান্সেল করি, তো নিয়ম অনুসারে ওরা টাকাটা কেটে বাকি টাকাটা ফেরত দিচ্ছে। আমার 14 তারিখে টিকিট ছিল, ট্রেন বাতিল হয়েছে, এখন আমার ওই টিকিট ফেরত নিতে আসছে। আমি তো যেতে পারি নাই, কারফিউ ছিল আগের দিন থেকে, আজকে রিফান্ডের জন্য আসছি আর কি। সাম্প্রতিক সহিংসতায় 19 জুলাই ঢাকায় আসার পথে নরসিংদীতে সন্ত্রাসীদের কবলে পড়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস। এ সময় ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা, এতে পুড়ে যায় 3টি বগি। এছাড়াও ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের জানালার কাচ, ইঞ্জিন সহ আগুন দেয়া হয় রেল লাইনে। রেলমন্ত্রী জানান, এসব নাশকতায় রেলের ক্ষতি হয়েছে 22 কোটি টাকা। ইঞ্জিনগুলোতে পাথর মারে, সেগুলো গ্লাস ভাঙা হয়েছে। বিভিন্ন জায়গায় পুরো রেলের অগ্নিসংযোগ করার চেষ্টা করা হয়েছে। আমাদের টোটাল প্রায় 22 কোটি 3 লক্ষ টাকা আমাদের ক্ষতি, রেলের ক্ষতি হয়েছে। মন্ত্রী বলছেন, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ ও রেলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন। রেল বন্ধ থাকলে শুধু যাত্রীবাহী ট্রেন থেকেই প্রতিদিন অন্তত 4 কোটি টাকা লোকসান বলে জানিয়েছে রেলের বাণিজ্য বিভাগ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। প্রথমে বন্যা, এরপর কোটা সংস্কার আন্দোলনে আমদানি রফতানিতে ছেদ পড়ে সিলেট অঞ্চলের স্থলবন্দরগুলোতে। তবে এই অবস্থা থেকে উত্তরণের পর এখন পুরোদমে সরব তামাবিল সহ এই অঞ্চলের সবকটি স্থলবন্দর এবং শুল্ক স্টেশন। এতে খুশি ব্যবসায়ী ও শ্রমিকরা। তামাবিল স্থলবন্দর ঘুরে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। একের পর এক ঢুকছে ট্রাক, পাথর ভর্তি ভারতীয় ট্রাক তামাবিল স্থলবন্দরে মালামাল খালাস করে ফিরে যাচ্ছে। সপ্তাহে 6 দিন এমন কর্মব্যস্ত থাকে এই বন্দর। কিন্তু মে মাসের শেষের দিকে বন্যায় ডুবে যায় বন্দর এলাকা। বন্ধ থাকে আমদানি রপ্তানি প্রক্রিয়া, আন্তর্জাতিক যাত্রী যাওয়া আসাও বন্ধ থাকে। বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হলে সব স্বাভাবিক হয়ে যায়। জুলাইয়ে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। উত্তাল আন্দোলনের এক পর্যায়ে শাটডাউন ও জ্বালা পোড়াও কাণ্ডে সব স্তব্ধ হয়ে যায়। থেমে যায় আমদানি রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম। তবে সেই অবস্থার উন্নতি হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এখানে যা দেখলাম সবকিছু পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। সিলেট অঞ্চলের 2টি স্থলবন্দর এবং 11টি শুল্ক স্টেশনে লক্ষাধিক শ্রমিক কাজ করেন। স্থলবন্দর ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ থাকলে বন্ধ হয়ে যায় শ্রমিকদের উপার্জন। তাই বন্দর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায়
খুশি শ্রমিকেরা। বর্ডারটা স্থিতিশীল হয়ে গাড়ি নামায় আমরা আজকে মনে করেন লাখখানি শ্রমিক আমাদের পেটে মনে করেন কিছু রুজি উপার্জন করার মতো আমাদের একটা হয়েছে, আমরা খুব খুশি। আমরা এখন স্বাভাবিক মতো ব্যবসা বাণিজ্য করতে পারতেছি, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, লোড আনলোড আমরা ঠিক মতো করতে পারতেছি। তামাবিল ও শেওলা স্থলবন্দর এবং ভোলাগঞ্জ, জকিগঞ্জ, ছাতক, চাতলাপুর, বাল্লা, জুড়ি, চেলা, বড়ছড়া, চারাগাঁও, বাগলি ও ইসামতি শুল্ক স্টেশন থেকে প্রতিদিন 5 থেকে 10 কোটি টাকা রাজস্ব আদায় হয়। এই বন্দর দিয়ে প্রতিদিন প্রায় কোটি টাকার রাজস্ব আদায় হয়ে থাকে। সিলেটের তামাবিল স্থলবন্দর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। শত বছরের পুরানো মৌলভীবাজারের শমশেরনগর রেল স্টেশনে লাগেনি উন্নয়নের ছোঁয়া। যাত্রীদের জন্য নেই উল্লেখযোগ্য সুযোগ সুবিধা। নজরদারির অভাবে স্টেশনের জায়গা পড়েছে দখলদারদের কবলে। সংকট উত্তরণ এবং স্টেশনটির আধুনিকায়নে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে দাবি স্টেশন মাস্টারদের। শাহ ওলিদুর রহমানের তথ্য এবং মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। 1896 সালে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি কুমিল্লা, আখাউড়া, শাহবাজপুর রেলপথ স্থাপন করে। ওই সময় ওই অঞ্চলের গুরুত্ব বিবেচনায় মৌলভীবাজারের শমশেরনগরে রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয়। তবে এখনও এই স্টেশনে লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। জরাজীর্ণ অবস্থায় টিকে আছে মূল অবকাঠামো। ভবনের দেয়ালের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল। সংস্কারের অভাবে জমেছে শ্যাওলা, নেই বসার স্থান। নামমাত্র একটি শৌচাগার থাকলেও তা ব্যবহার অনুপযোগী। একটু বৃষ্টি হলে প্ল্যাটফর্মের ছাদ থেকে পড়ে বৃষ্টির পানি। আন্তনগর ট্রেনের টিকিটের ব্যাপক চাহিদা থাকলেও বরাদ্দ রয়েছে মাত্র 9টি। একই সঙ্গে নজরদারির অভাবে পুরো রেল স্টেশন জুড়ে ময়লা আবর্জনার পাশাপাশি দখলদারদের কবলে পড়েছে রেলের জায়গা। স্টেশনটি আধুনিকায়নের দাবি স্থানীয়দের। এটা কোনো রাস্তাঘাট নেই, যা আছে এটা 2 ফিট থেকে 2.5 ফুট, কিন্তু লাগে রাস্তা 5 ফুট। প্রতি রবিবার এবং বুধবার সাপ্তাহিক গরুর হাট বসে অবৈধভাবে, এবং রেল স্টেশন সবসময় নোংরা আবর্জনা ভরপুর থাকে। এখানে আসন সংখ্যা সীমিত, সবসময় সিটও পাওয়া যায় না। স্টেশনটি আধুনিকায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান স্টেশন মাস্টার। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা একটা পাঠানো হয়েছে নতুন ভবন করার জন্য। আর নতুন ভবন হইলে আশা করি সকল সমস্যা আমাদের সমাধান হয়ে যাবে। মৌলভীবাজারের শমশেরনগর রেল স্টেশনটি ব্যবহার করেন স্থানীয় 50,000-এর বেশি মানুষ। সময় সংবাদ, মৌলভীবাজার। সড়কের দুই পাশে পাকা অথচ মাঝের অংশ কাঁচা। দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে হবিগঞ্জের মাধবপুরের দেবপুর মদিনা মার্কেট সড়ক। এলজিইডি বলছে স্থানীয় জনপ্রতিনিধিরা চাহিদাপত্র দিলে সড়কটি সংস্কার এবং পাকার কাজ করা হবে। রাশেদ আহমদ খানের পাঠানো তথ্য এবং শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। সড়কের মাঝে গর্ত, বৃষ্টির পানিতে তৈরি হয়েছে কাদা। পা পিছলে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। দীর্ঘদিন সংস্কার না করায় হবিগঞ্জের মাধবপুরের দেবপুর হাফেজিয়া মাদ্রাসা থেকে মদিনা মার্কেট পর্যন্ত সড়কটি এখন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। 4 কিলোমিটার সড়কের দুই পাশে 500 মিটার করে পাকা থাকলেও মাঝের 3 কিলোমিটার অংশ কাঁচা। এলাকাবাসী জানান সড়কটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। বর্ষাকালে সবচেয়ে ভোগান্তিতে পড়েন তারা। পাশাপাশি প্রতিদিনের সড়কে ছোট বড় অনেক যানবাহন চলাচল করে। বেহাল দশার কারণে প্রায় ঘটে দুর্ঘটনা। বৃষ্টি হলে এখানে হাঁটু পরিমাণ পানি হয়ে যায় এবং শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের চলাফেরা খুবই কষ্ট হয়। অনেক সময় আমাদের বাড়িঘরও ডেলিভারি রুগী থাকে, ওই রুগী নিয়ে হাসপাতালে যাইতে অনেক অসুবিধা হয়। 10-12টা গ্রাম মিললে এই রাস্তাটা মাঝে আমরা যে আছে একটা বাজার আছে, এখানে হাট বাজার করতে খুব সমস্যা। ব্যবসায়ীরা আসতেছে না, বিভিন্ন দোকানদার আছে মালামাল নিয়ে আসতেছে না। তবে স্থানীয় জনপ্রতিনিধিরা চাহিদাপত্র দিলে সড়কটি সংস্কার ও পাকাকরণের আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের। স্থানীয় সরকার বিভাগ থেকে নির্দেশনা রয়েছে যে 2 কিলোমিটার মতো রাস্তা স্থানীয় সরকার গুলা বাস্তবায়ন করবে, এবং অনেক সময় স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধে আমরা বাস্তবায়ন করে থাকি। হবিগঞ্জের দেবপুর মদিনা মার্কেট সড়কটি ব্যবহার করে প্রতিদিন আশপাশের 10 গ্রামের মানুষ যাতায়াত করেন। সময় সংবাদ, হবিগঞ্জ। অস্থিতিশীল পরিস্থিতি এবং চলমান কারফিউর প্রভাবে সুনামগঞ্জে পর্যটক না আসায় বাতিল হয়েছে হাউস বোটের কয়েকশো বুকিং। এতে ক্ষতির মুখে পড়েছেন মালিক ও ব্যবসায়ীরা। শুধু পর্যটন খাতেই প্রায় 50 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি চেম্বার অব কমার্সের।
হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য এবং এবাদুল হক রুজেলের ছবি নিয়ে রিপোর্ট। জলপরি, জলতরঙ্গ, জলবিলাস, অভিযাত্রী, হাসন্তরী ও নীলাঞ্জনা সহ নানা নামের হাউসবোট। সুরমা নদীর তীরে সারিবদ্ধভাবে নোঙর করা আছে দৃষ্টিনন্দন এসব প্রমোদদড়ি। হাউসবোটগুলো সুনামগঞ্জ পৌর শহরের সুরমা নদীর সাহেববাড়ি, মল্লিকপুর লঞ্চঘাট, বৈঠাখালী, অচিন্তপুর, ওয়েজখালী ঘাট থেকে মনোমুগ্ধকর টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, লাকমাছড়া, বারিকটিলা, জাদুকাটা নদী, শিমুলবাগান, নীল ঝর্ণা সহ বিভিন্ন পর্যটন এলাকায় দাপিয়ে বেড়ায়। তবে পরপর 2 দফা বন্যা এবং কোটা সংস্কার আন্দোলনের প্রভাব পড়েছে এ ব্যবসার উপর। আমরা আজকে 7 দিন ধরে বয়ে রয়েছি, আমাদের খানি কুনি কোনো কিছু নাই। ফ্যামিলি নিয়ে অনেক কষ্টে আছি। আমরা তো মানে দিন মজুর, যে দিন আনি দিন খাই, বোট চালামো, বেতন পামো, কামো। চলমান কারফিউয়ের কারণে নেই পর্যটকের আনাগোনা। ইতোমধ্যে পর্যটকরা তাদের বুকিং বাতিল করেছেন। এতে অলস সময় পার করছেন হাউসবোটে থাকা চালক ও শ্রমিকরা। মালিক ও ব্যবসায়ীরা বলছেন ক্ষতির মুখে পড়েছেন তারা। সিজনের শুরুতে 2টা বন্যা গেছে, এখন তো সবারই ওই প্রথম থেকেই লস। 8 মাস তো এমনিতেই বন্ধ থাকে, তো 4 মাসের মধ্যে যদি আমাদের যে কয়দিনই বন্ধ থাকে ওই কয়দিনে আমাদের অর্থনীতির জন্য অনেক লস। আমাদের উপরে অনেকগুলো ফ্যামিলি নির্ভরশীল, আমাদের নিজেদের ফ্যামিলি আছে। শুধু পর্যটন খাতেই প্রায় 50 কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি চেম্বার অব কমার্সের। প্রায় 50 কোটির মতো আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে। পাশাপাশি আমাদের অন্যান্য যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলো সহ প্রায় আমাদের 200 কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। টাঙ্গুয়ার হাওরে পর্যটক ভ্রমণের জন্য ছোট বড় 200 থেকে 300 নৌকা আছে, আর হাউসবোট রয়েছে 125টি। সময় সংবাদ, সুনামগঞ্জ। সোমবার নাগাদ স্বাভাবিক হতে পারে ফ্রান্সের দ্রুত গতির রেল পরিষেবা। পরিস্থিতি স্বাভাবিক করতে দিনরাত কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির পরিবহন মন্ত্রী। নেটওয়ার্কে নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে 250 কর্মী, 50টি নজরদারি ড্রোন এবং পুলিশ হেলিকপ্টার। প্যারিস অলিম্পিক ঘিরে উৎসবের আমেজ ফ্রান্সে। তবে এই আনন্দ মলিন করে দিতে শুক্রবার উদ্বোধনের কয়েক ঘন্টা আগে দেশটির রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলা চালায় দুর্বৃত্তরা। এতে 3টি অঞ্চলের দ্রুতগতির রেল নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হয় ট্রেন চলাচল। দেখা দেয় শিডিউল বিপর্যয়। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন প্রায় 2.5 লাখ যাত্রী। তবে ফ্রান্সের পরিবহন মন্ত্রী প্যাট্রিস ভার্গিয়েট শনিবার জানিয়েছেন, সোমবার নাগাদ ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশা করা হচ্ছে। নেটওয়ার্কে নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে 250 কর্মী, 50টি নজরদারি ড্রোন ও পুলিশ হেলিকপ্টার। রেল নেটওয়ার্কের ওপর হামলার কারণে প্যারিসের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বেগ দেখা দিয়েছে। যদিও কারা এ হামলা চালিয়েছে এ সম্পর্কে কোনো তথ্য জানায়নি দেশটির কর্তৃপক্ষ। এই ঘটনাকে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করে অলিম্পিকের সঙ্গে এর সম্পর্ক আছে কিনা তা নিয়ে তদন্ত চালাচ্ছে বলেও জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। অন্তরা সেন, সময় সংবাদ। অবশেষে কানের ব্যান্ডেজ খুলে 8 ঘাট বেঁধে নির্বাচনী প্রচারণায় নেমেছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গত শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচে একটি সম্মেলনে যোগ দেন ট্রাম্প। এ সময় কামালা হ্যারিসকে কটাক্ষ করে ট্রাম্প বলেন, হ্যারিস জয়ী হলে ধর্মীয় স্বাধীনতা খর্ব হবে মার্কিনদের। এদিন আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেন কামালা হ্যারিস। I've recovered well and in fact just took off the last bandage off of my ear. সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানের সবশেষ ব্যান্ডেজ খোলার আনুষ্ঠানিক ঘোষণা দিতেই এভাবেই উল্লাস জানান তার সমর্থকরা। স্থানীয় সময় শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচে একটি সম্মেলনে যোগ দেন এই রিপাবলিকান প্রার্থী। এ সময় তার বক্তব্যে আদালতে বিচারক নিয়োগ থেকে শুরু করে উঠে আসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিও। In other words, she wants to pack the court, which is their number one agenda. এদিন সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামালা হ্যারিসের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। তার দাবি, কামালা হ্যারিস ক্ষমতা এলে কট্টর বামপন্থী বিচারক নিয়োগ দিয়ে সুপ্রিম কোর্টকে নিজেদের নিয়ন্ত্রণে নেবে ডেমোক্রেটিক পার্টি, কিন্তু তা হতে দেয়া হবে না বলে সাফ জানান রিপাবলিকান এই প্রার্থী। এদিন ইসরায়েলের প্রতি সমর্থন দিয়ে টেল আবিবের আত্মরক্ষা নীতিকে আবারও সমর্থন জানান ট্রাম্প। পরিষ্কার করেন নিজের চীন নীতিও। নির্বাচনী প্রচারণায় ধনকুবের ইলন মাস্কের সমর্থনকে সাধুবাদ জানালে বৈদ্যুতিক গাড়ির সমালোচনা করে তিনি বলেন, এমন কোন বৈদ্যুতিক গাড়ি তিনি চান না যা খুব বেশি দূর ভ্রমণ করতে সক্ষম নয়। তাছাড়া এগুলো চীনের বানানো বলেও কটাক্ষ করেন ট্রাম্প। We don't want to have an electric car where everybody has an electric car that doesn't go
far is made in China. অপরাধী ও মাদক ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দেয়া হয়েছে দাবি করে আবারও কঠোর অভিবাসন নীতির ইঙ্গিত দেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। নাদিম মারজান, সময় সংবাদ। জো বাইডেন সরে দাঁড়ানোর পর বিশ্ব আলোচনার কেন্দ্রবিন্দুতে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে উল্লেখযোগ্য উত্থান দেখা যাচ্ছে বলে প্রশংসা নিজ দল ডেমোক্রেটিক শিবিরে। কামালার চলমান এই রাজনৈতিক গতিপথের নামও দিয়েছেন বিশ্লেষকরা। সম্প্রতি একে হ্যারিস হানিমুন পর্ব বলে আখ্যা দিয়েছেন বিরোধী রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের নির্বাচনী প্রচারণার জরিপ বিশ্লেষক টনি ফেব্রিজিও। অবশ্য হ্যারিসকে আক্রমণ করতে পরিকল্পনা আছে ট্রাম্প শিবির, এমনটাও উল্লেখ করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নেমে বাজিমাত করছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। নিজ দল ডেমোক্রেটিক শিবিরে নেতাকর্মীদের সমর্থন সহ ভোটারদের মন জয়ে ব্যাপক প্রস্তুতি সারছেন কামালা। দলটির শীর্ষস্থানীয় নেতাকর্মীদের কাছ থেকে সমর্থন পেয়ে অনেকটাই চূড়ান্ত তার প্রেসিডেন্ট প্রার্থীর মনোনয়ন। জোরালোভাবে আনুষ্ঠানিক প্রক্রিয়াও গ্রহণ শুরু করেছেন। এরই মধ্যে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন কামালা হ্যারিস। এই যখন অবস্থা, তখন রীতিমতো বিশ্ব আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। এমনকি আলোচনায় উঠছে কেমন হবে কামালার ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা। রাজনীতিতে কামালার চলমান এ ভালো সময় পার করাকে নামও দিতে শুরু করেছেন বিশ্লেষকরা। সম্প্রতি একে হ্যারিস হানিমুন পর্ব বলে আখ্যা দিয়েছেন বিরোধী রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের নির্বাচনী প্রচারণার জরিপ বিশ্লেষক টনি ফেব্রিজিও। মূলত হানিমুন শব্দটি টনি ব্যবহার করেছেন ক্ষণস্থায়ী সুন্দর সময় অর্থে। অবশ্য কামালা হ্যারিসকে আক্রমণ করতে পরিকল্পনা আঁটছে ট্রাম্প শিবির, এমনটাও দাবি করেন তিনি। এর পেছনে বেশ কয়েকটি কারণও উল্লেখ করেছেন টনি ফেব্রিজিও। তিনি বলেন, মূলত একের পর এক কড়া সমালোচনা করে কামালার সুসময়কে দীর্ঘস্থায়ী হতে দিচ্ছেন না শক্তিশালী বিরোধী প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে সম্প্রতি কামালাকে উগ্র বামপন্থী হিসেবে ট্রাম্পের আখ্যা দেয়া অন্যতম। এমনকি জো বাইডেনের নানা কর্মকাণ্ডের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কামালার সম্পৃক্ততা নিয়ে সমালোচনা করেন ট্রাম্প। টনি ফেব্রিজিওর মতে, বাইডেনের অভিবাসন সংক্রান্ত নীতিমালাগুলো জনপ্রিয়তা পায়নি নাগরিকদের মধ্যে। কামালা হ্যারিস যেহেতু বর্তমান প্রশাসনেরই ভাইস প্রেসিডেন্ট, সেক্ষেত্রে ডেমোক্র্যাট সরকারের কর্মকাণ্ডের দায় কামালার উপরও বর্তায় বলে মনে করেন টনি। আর সবশেষ আদালতে আইন প্রণেতার দায়িত্বে থাকাকালে কামালার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন ট্রাম্প। এ বিষয়ে জনসমর্থনের জন্য বেশ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন টনি ফেব্রিজিও। এ অবস্থায় কামালা হ্যারিস বিরোধী শিবিরের আক্রমণ সামলে কিভাবে ভোটারদের সমর্থন যোগাবেন তা ঠিক করার পরামর্শ বিশ্লেষকদের। নাদিম মারজান, সময় সংবাদ। এবছর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় নাম লিখিয়েছে জাপানের সাদো দ্বীপের স্বর্ণের খনি এবং অতিথি পাখির অভয়ারণ্যের জন্য পরিচিত চীনের সাংহাইয়ের একটি স্থান। শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব ঐতিহ্য সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়। খোলা আকাশের নিচে স্বাধীনভাবে উড়ছে পাখি, কিছু পাখি আবার ঘাসের গালিচায় ঘুরে বেড়াচ্ছে। স্নিগ্ধ সবুজ এই জায়গাটি চীনের। এবছর জাতিসংঘের বিশ্ব ঐতিহ্যের তালিকায় নাম লিখিয়েছে চীনের পূর্বাঞ্চলে অবস্থিত সাংহাইয়ের এই অতিথি পাখির অভয়ারণ্যটি। শীত এবং গ্রীষ্মকালে অতিথি পাখির জন্য নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করে চীনের জাতীয় প্রকৃতি সংরক্ষণশালা চংমিন দংতান। বর্তমানে এখানে ৩০০টিরও বেশি প্রজাতির পাখি রয়েছে, যার মধ্যে ১৯টি প্রজাতিকে সর্বোচ্চ স্তরের নিরাপত্তায় রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই তালিকায় ঠাঁই পেয়েছে জাপানের সাদো দ্বীপের সোনার খনি। যদিও এই দ্বীপকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে বিরোধিতা করেছিল দক্ষিণ কোরিয়া। দেশটির অভিযোগ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরীয় উপদ্বীপের বাসিন্দাদের জোর করে এই খনিতে কাজ করানো হয়। তবে শনিবার এই অভিযোগের মীমাংসা করে একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় জায়গা করে দেওয়া হয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। প্রথমবারের মতো মালয়েশীয় ও প্রবাসী শিল্প মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ। ৪ আগস্ট পর্যন্ত চলবে এই মেলা। বাংলাদেশ ছাড়াও এ মেলায় অংশ নিয়েছে 11টি দেশ। বাংলাদেশের সমৃদ্ধ শিল্প সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয় এই মেলায়। এ সময় দর্শনার্থীরা বৈচিত্র্যময় বাংলাদেশি পণ্য, বিশেষ করে হস্তশিল্পের ভূয়সী প্রশংসা করেন। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য এবং শৈল্পিক প্রতিভাকে তুলে ধরার লক্ষ্যে কুয়ালালামপুর প্যাভিলিয়ন দামানসারা হাইটসে আয়োজিত হয়েছে মালয়েশিয়ান ও প্রবাসী শিল্প মেলা। ২৬ জুলাই আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ৪ আগস্ট পর্যন্ত, যেখানে প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ।
এবছর মেলার আয়োজক প্রতিষ্ঠান সুরিয়াতা রিসোর্সেস এবং আর্ট মার্কেট মালয়েশিয়া। মেলায় বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে উইমেন অ্যান্ড ই কমার্স মালয়েশিয়া চ্যাপ্টার অংশ নিয়েছে। দুটি প্রদর্শনী বুথে বৈচিত্র্যময় পরিসরে বাংলাদেশি হস্তশিল্প, গৃহসজ্জা, ঐতিহ্যবাহী পোশাক, গহনা, খাবার এবং পানীয় পণ্য প্রদর্শন করা হয়েছে। দর্শনার্থীরা বৈচিত্র্যময় বাংলাদেশি পণ্য, বিশেষ করে হস্তশিল্পের ভূয়সী প্রশংসা করেন। মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে প্রথমবারের মতো এ ধরনের গুরুত্বপূর্ণ মেলায় অংশগ্রহণের মাধ্যমে নতুন পণ্য, বিশেষ করে হস্তশিল্পের বাজার সৃষ্টির সুযোগ তৈরি হবে বলে মনে করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার। আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে আমি অনুরোধ করব যে এখানে আমাদের পণ্য আরও কীভাবে আরও জনপ্রিয়তা পেতে পারে, সেক্ষেত্রে তারাও আমাদেরকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহায়তা করবে। বাংলাদেশ মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া মালয়েশিয়ায় বাংলাদেশে বিশ্বের 8ম বৃহৎ বিনিয়োগকারী দেশ। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর। সম্পর্কে করা নিজের মন্তব্যে অনড় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনের দিল্লি সফরে প্রথম দিন গত শুক্রবার রাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বলেন, যা বলেছি মানবিক কারণে বলেছে। বিজেপির পাল্টা সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, তিস্তা গঙ্গা নিয়ে তাকে পাশ কাটিয়ে আলোচনার সময় বিদেশ নীতি মনে থাকে না বিজেপির। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে। কেউ যদি বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে বইছে আলোচনা সমালোচনার ঝড়। বাংলাদেশে ছাত্র আন্দোলন কেন্দ্র করে প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গত 21 জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ভালোভাবে নেয়নি ঢাকা। তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে দিল্লির কাছে কূটনৈতিক নোট পাঠায় বাংলাদেশ সরকার। আর ঠিক তার 3 দিনের মাথায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারতের সংবিধান অনুযায়ী কোনো বিদেশি রাষ্ট্রের বিষয়ে রাজ্য সরকারের কথা বলার এখতিয়ার নেই। ভারতের কেন্দ্রীয় সরকারের এমন বক্তব্যের যেন আরও চটেছেন মমতা। 3 দিনের দিল্লি সফরে প্রথম দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বলেন, ভারতের পররাষ্ট্রনীতি সম্পর্কে তিনি ওয়াকিবহাল। বলেন, বিদেশি রাষ্ট্রের বিষয়ে তিনি কিছু বলেননি। জাতিসংঘের সনদ অনুযায়ী যা বলেছেন তা মানবিকতার স্বার্থেই বলেছেন। বাংলাদেশে আটকে পড়া 2000-এরও বেশি ভারতীয় শিক্ষার্থীকে সীমান্ত থেকে বাড়ি পৌঁছে দেওয়ার কথাও জানান মমতা। I am bound to give shelter to the refugees, to the people who are homeless, shelterless. So this was distorted and misleaded by BJP party. এ সময় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা স্মরণ করিয়ে মমতা বলেন, পররাষ্ট্র মন্ত্রক ভুলে গেছে তিস্তা ফারাক্কার সমঝোতার সময়ে রাজ্য সরকারকে অন্ধকারে রাখা হয়েছিল। সুব্রত আচার্য, এক দশকে $42 ট্রিলিয়ন সম্পদ করেছেন বিশ্বের শীর্ষ 1% ধনী। অক্সফামের তথ্য বলছে, ধনকুবেরদের প্রায় 80%-এরই বসবাস G20 দেশগুলোতে। গত এক দশকে বিশ্বের শীর্ষ ধনী 1% মানুষ $42 ট্রিলিয়ন সম্পদ গড়েছেন, যা বিশ্বের জনসংখ্যার অর্ধেক দরিদ্র জনগোষ্ঠীর সঞ্চিত সম্পদের প্রায় 36 গুণ বেশি। গেল বৃহস্পতিবার এসব তথ্য দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম। জানানো হয়, সম্পদের পাহাড় গড়লেও বিলিয়নাররা তাদের সম্পদের 0.5%-এরও কম কর দিচ্ছেন। আর বিশ্বের ধনকুবেরদের প্রায় 80%-ই G20 দেশগুলোতে বাস করেন বলেও জানায় সংস্থাটি। অক্সফাম জানায়, চরম বৈষম্যের মধ্যেও ধনীদের ওপর কর ইতিহাসের সবচেয়ে নিম্ন পর্যায়ে নেমে গেছে, যা বৈষম্য বাড়াচ্ছে। আর অশ্লীল মাত্রার এই বৈষম্য বিশ্বের জন্য চরম পরিণতি বয়ে আনতে পারে।
এদিকে জি20 শীর্ষ সম্মেলনের প্রেসিডেন্ট ব্রাজিল অতি ধনীদের ওপর কর আরোপের বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতাকে অগ্রাধিকার দিয়েছে। এ সপ্তাহে রিও ডি জেনেরোর শীর্ষ সম্মেলনে জি20 অর্থমন্ত্রীরা অতি ধনীদের ওপর শুল্ক বাড়াতে এবং বিলিয়নিয়ারদের কর ফাঁকি রোধের উপায় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগে কোটিপতি ও অন্যান্য উচ্চ উপার্জনকারীদের কর আরোপের পদ্ধতি নির্ধারিত হতে পারে। বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে ফ্রান্স, স্পেন, দক্ষিণ আফ্রিকা, কলম্বিয়া ও আফ্রিকান ইউনিয়ন প্রস্তাবের পক্ষে অবস্থান নেয়, কিন্তু যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে বিপক্ষে অবস্থান জানায়। এটিকে জি20 সরকারের জন্য সত্যিকারের লিটমাস পরীক্ষা বলে অভিহিত করেছে অক্সফাম। জি20 দেশের অতি ধনীদের সম্পদের পাহাড়ের ওপর কমপক্ষে 8% বার্ষিক সম্পদ কর আরোপের আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। মৌসুমী বায়ুর প্রভাবে মেঘাচ্ছন্ন দেশের আকাশ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের 8 বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দেশের চলমান পরিস্থিতিতেও আসন্ন নারী টি20 বিশ্বকাপ সহ ঘরোয়া আর আন্তর্জাতিক পরিকল্পনায় আসছে না কোনো পরিবর্তন। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিপিএল-এর শিডিউল এগিয়ে আনা হলেও দল এবং ভেন্যুর সংখ্যা বাড়ানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে গভর্নিং কাউন্সিলের পরবর্তী সভায়, জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। তিনি বলেন, ক্রিকেটার ও বোর্ড কর্তাদের নিয়ে অসত্য সংবাদ প্রকাশের বিরুদ্ধেও দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বিসিবি। অস্থির সময়কে পাশ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন, তবে পুরোপুরি শেষ হয়নি তার রেশ। সামনে দেশ ও দেশের বাইরে আছে টানা খেলা। সাউথ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজই নয়, অক্টোবরে ঢাকার সিলেটে যে বসবে নারীদের টি20 বিশ্ব আসর। বিসিএল, এনসিএল, বিপিএল, ঘরোয়া ও আন্তর্জাতিক, সামনে ব্যস্ত শিডিউল। চলমান পরিস্থিতির ইম্প্যাক্ট কতটুকু প্রভাব পড়বে ক্যালেন্ডারে? ক্রিকেট বোর্ডের আন্ডারে বা ক্রিকেট বোর্ডের সাথে রিলেটেড যতগুলো প্লেয়ার আছে, আমাদের কন্ট্রাক্টে আছে এবং যারা আমাদের বিভিন্ন ফর্মে বিভিন্ন লেভেলে খেলছে, তো সবার ব্যাপারে ক্রিকেট বোর্ডের তরফ থেকে কিন্তু সেই খোঁজখবর রাখা হচ্ছে। যেভাবে আমাদের পরিকল্পনাগুলো আগে করা হয়েছিল, যে সময়ে যথাসময়ে আমাদের প্র্যাকটিস বলেন, বিভিন্ন টিমের অংশগ্রহণ বলেন, আমাদের এখানে ওয়ার্ল্ড কাপের আয়োজনের ব্যাপারে আমাদের যত পরিকল্পনা, যেভাবে বাস্তবায়নের যে পরিকল্পনা করা হয়েছিল, ঠিক সেভাবেই সব কিছুই আমরা এখনও সেভাবেই চালিয়ে যাচ্ছি, সেভাবেই এগুলো হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এগিয়েছে বিপিএল এর সময়। জানা গেছে এবার ভেন্যু আর ফ্র্যাঞ্চাইজি দুটোই বাড়ছে, কিন্তু কবে হবে ড্রাফট, বিপিএল এর আপডেটই বাকি। এখনো পর্যন্ত নতুন সংযোজন বিয়োজন যাই কিছু হোক না কেন, বিপিএল গভর্নিং কাউন্সিলের মিটিং যখন হবে, তখন সেই মিটিংয়ে যেভাবে সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী তখন আপনাদেরকে জানিয়ে দিতে পারব। গণমাধ্যমকে বলা হয় সমাজের দর্পণ, কিন্তু সে আয়নার প্রতিবিম্ব হওয়া ছবিটি কি সবসময় চলতে পারে সরল রেখায়? এজেন্ডা বাস্তবায়ন আর ভিউ বাণিজ্যের যুগে ক্রিকেটার ও বোর্ড কর্তাদের নিয়ে প্রায়শই মন গড়া তথ্য দেয় অনেক গণমাধ্যম। সবশেষ বোর্ড সভায় তাদের ব্যাপারে কঠোর ইঙ্গিত দিয়েছিলেন বিসিবির সভাপতি। মিডিয়া কমিটির চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া তার প্রক্রিয়া কি হবে। সংবাদ এটি সত্যের সাথে মিথ্যা যখন মিলে যায়, তখন কিন্তু এটা আইডেন্টিফাই করাটা খুব মুশকিল হয়ে যায়। পারফরমেন্স এটা একটা প্লেয়ারের অন অ্যান্ড অফ, এটা সব সময়ই থাকে, সো এটা আমরা সবাই জানি। তো এটা জানার পরেও যদি আমরা এই জিনিসটা করতে থাকি, তখন সেই জিনিসটা সত্যি সত্যি দুঃখজনক, প্লেয়ারদের জন্য সব সময়ের জন্য দুঃখজনক। আমরা আমাদের বোর্ড সভাপতি যেটি বলেছেন যে এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত না, আমরা তথ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছি, তাদের যেই গাইডলাইন আছে সেই গাইডলাইনটাই আমরা হয়তো ফলো করবো ইনশাল্লাহ। 6 আগস্ট এ দল আর 17 আগস্ট জাতীয় দল পাকিস্তানে উড়াল দেওয়ার আগে সেখানকার নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে বোর্ড নিয়মিত খোঁজখবর রাখছে বলেও জানান এই বিসিবি পরিচালক। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আরও ট্যুরিং ফি রীতি ফিরিয়ে এনেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আধুনিক ক্রিকেটে প্রথম দল হিসেবে জিম্বাবুয়েকে ট্যুরিং ফি দেবে ইসিবি। স্পোর্টস ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই স্পোর্টসে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড।
আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে আয়ের অসমতা কমিয়ে আনতে এমন উদ্যোগ ইংল্যান্ডের। একটা সময় ছিল যখন কোনো দল সফরে আসলে তাদের জন্য ট্যুরিং ফি বরাদ্দ রাখত আয়োজক বোর্ড। আধুনিক ক্রিকেটের আদলে বদলে গেছে সেই পুরনো রীতি। তবে হারানো সেই প্রথা আবারও ক্রিকেটে ফিরিয়ে আনার প্রয়াস ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের। আগামী বছর মে মাসের শেষ সপ্তাহে একটি টেস্ট খেলতে ইংল্যান্ডে যাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এই সফরে ইংল্যান্ডে যেতে জিম্বাবুয়ের আনুষঙ্গিক সব খরচ দেবে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড। তাদের এমন উদ্যোগ স্কাই স্পোর্টসের এক আলোচনায় নিশ্চিত করেন ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড। এ ধারা ফিরিয়ে আনতে গত বছর থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। মূলত আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে আয়ের সমতা কমিয়ে আনতে এমন উদ্যোগ ইসিবির। এটা অনেক বড় একটা দায়িত্ব। আইসিসির রাজস্ব বন্টন পদ্ধতি কিংবা দ্বিপাক্ষিক সিরিজে রাজস্ব ভাগাভাগি যেভাবে হয়ে আসছে তা পুরনো হয়ে গেছে। আগামী বছর জিম্বাবুয়ে আমাদের এখানে সফরে আসবে। সহকারী দল কোনো দেশে যাওয়ার পর তাদের আবাসন দায়িত্ব নেয় আয়োজক বোর্ড। তবে তাদের কোনো ট্যুরের জন্য কোনো অর্থ বরাদ্দ থাকে না। যখন আমরা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবো তখন সফরে আসার জন্য তাদের জন্য ট্যুরিং ফি দিব। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাওয়ার ক্ষেত্রে বিমান ভাড়া সহ আনুষঙ্গিক সব খরচ বহন করতে হয় সফরকারী দলকে। এরপর বেশিরভাগ বিষয়ের দায়িত্ব নেয় আয়োজক বোর্ড। সফরে যাওয়ার খরচে আর্থিকভাবে দুর্বল অনেক দলই চাপে পড়ে যায়। তবে টিভি সম্প্রচার সত্ত্ব, বিজ্ঞাপন, টিকিট বিক্রি সহ সব আয়ই পায় আয়োজক বোর্ড। তাই রাজস্ব বন্টনে সমতা আনতে এমন উদ্যোগ ইসিবির। 22 বছর পর আগামী গ্রীষ্মে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার সুযোগ পাবে জিম্বাবুয়ে। ইংল্যান্ডের মাঠে এখন পর্যন্ত মাত্র 4টি টেস্ট খেলার সুযোগ পেয়েছে তারা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাতভর ডিবি হেফাজতে কোটা আন্দোলনের আরও 2 সমন্বয়ক, আগে নেওয়া 3 জনকেও করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। অপরাধের প্রমাণ পেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের কাছে জিজ্ঞাসা যে তোমরা কোটা আন্দোলনে গিয়েছো, কোটা আন্দোলনের পরে এই সহিংস আন্দোলনটা কেন করলা? কে তোমাদের মদত দিয়েছে? কে তোমাদেরকে অর্থ দিয়েছে? 4 জেলায় আরও 2 ঘন্টা বাড়ল কারফিউ শিথিলের সময়। আজ থেকে 3 দিন সরকারি বেসরকারি অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা। ব্যাংকে লেনদেন 10টা থেকে 3টা পর্যন্ত। ইন্টারনেট বন্ধে টালমাটাল দেশের ই কমার্স খাত। দৈনিক ক্ষতি 120 কোটি বলছে ই ক্যাব। ফেসবুক না চলায় বিপাকে 5 লাখ ক্ষুদ্র উদ্যোক্তা। পাশে দাঁড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এই ছিল ভোরের সময়। এরপর দেখবেন সকালের সময়। সঙ্গে থাকবেন তোহা খান তামিম। ইমা, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই। সঙ্গে থাকুন সময়ের।